তার মানে এখন পর্যন্ত আমরা যে তিনটে লোকসভা নিয়ে আলোচনা হলো, 2004, 2009, 2014, তো সেখানে আমরা টোটালি তিন রকমের মার্কেট দেখলাম। তিন রকমের প্রি market। এবং হ্যাঁ, পোস্ট। হ্যাঁ। কিরকম 2004-এ আমরা দেখলাম কি মার্কেট ডাউন ছিল, হ্যাঁ। তারপরে যখন রেজাল্ট Up হলো। বেরোনোর পরে মার্কেট আপ হয়ে গেল। তারপরে 2009-এর যে লোকসভা, ওইখানে দেখলাম কি মার্কেট শুরুতে আপ ছিল। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমি সুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে ডিসকাস করব এবং সবথেকে বড় ব্যাপার, এমন একজন ব্যক্তিকে আমাদের চ্যানেলে ইনভাইট করেছি। ওনার এক্সপিরিয়েন্সই ওনার সবথেকে বড় হাতিয়ার বলা যায়। একজন যোদ্ধার যেমন সবথেকে বড় অস্ত্র হচ্ছে ওনার তরোয়াল, ঠিক তেমনি ওই ব্যক্তির, আমাদের অরিন্দম দা, ওনার কিন্তু এই শেয়ার মার্কেটে টিকে থাকার মূল যে হাতিয়ার সেটা কিন্তু ওনার অভিজ্ঞতা। ওনার যে দীর্ঘ 21 বছরের যে এক্সপিরিয়েন্স, এই যে মার্কেটকে যে দেখার যে নজরিয়া, সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট হবে, কারণ দীর্ঘ 21 বছরের যে জার্নি সেটা কোথাও কম নয়। ঠিক আছে, তো এবার আমাদের যে ভারতের যে ইলেকশন রয়েছে, তার ইলেকশনের দুটো তিনটে প্রসপেক্ট থাকে। একটা কি প্রি ইলেকশন মোড থাকে, কয়েকটা মোড থাকে, কি প্রি ইলেকশন মোড আর পোস্ট ইলেকশন মোড। তো এই যে দীর্ঘ 21 বছরের জার্নিতে বেশ কয়েকটা কিন্তু উনি লোকসভা বিধানসভা ভোটকে কিন্তু কাটিয়েছেন। তো এই যে ওনার যে দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রত্যেকটা লোকসভা ভোটে প্রি ইলেকশন মার্কেট কিরকম ছিল, পোস্ট ইলেকশন মার্কেট কিরকম ছিল, এবং এক্সিস্টিং পার্টি কি এক্সিস্ট করেছিল, বা যদি এক্সিস্টিং পার্টি চেঞ্জও হয়ে থাকে সেক্ষেত্রে মার্কেট কিরকম ভাবে রিয়াক্ট করেছে, তো সম্পূর্ণটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ওনার থেকে বুঝবো, বোঝার চেষ্টা করব। আর সবের ঊর্ধ্বে আমাদের একটা জিনিসেই কিন্তু আমরা যে পয়েন্ট করব, যে এই যে ইতিহাস, যে বলে না যে ইতিহাস হচ্ছে ভবিষ্যতের চাবিকাঠি। তো এই ইতিহাসকে আমরা দেখে, এই ইতিহাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে দেখে আমরা 2024-এর যে ইলেকশন, তার এখন তো পোস্ট ইলেকশন আমরা কীরকম ভাবে আমরা মানে কাজ করব বা কাজ করাটা উচিত হবে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলো ভিডিওটা দেরি করবো না একদম, আমরা অরিন্দম দাকে আমাদের স্টেজে ইনভাইট করে নেব। আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন উনি, সকলে ভালো থাকুন, ভিডিওটা দেখবেন কিন্তু পুরোটা। অরিন্দম দার কাছে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। আর তার আগে যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন। ফার্স্ট আমি সকলের সামনে আলাপ করিয়ে দিই, এই আমাদের সেই অরিন্দম দা। তো অরিন্দম দা, তার আগে আপনি এটুকু বলুন যে আপনি মার্কেটে ফার্স্ট আসলেন কিভাবে, কারণ আজ থেকে 21 বছর আগে তখন তো মার্কেট মানে মানুষ, এখনই মানুষ ভাবে যে জুয়া খেলা, তো তখন তো মানুষের এই সম্পর্কে তো ধারণা সম্পূর্ণই আলাদা ছিল। এখন আমরা দেখি ডিমেট অ্যাকাউন্টে মোবাইল থেকে হয়ে যায়, বাট তখন তো এত কিছু ছিল না। মানে এখন ফর্ম ফিল আপ করে আচ্ছা, মানে সেটা এখন যতটা ডিফিকাল্ট আমাদের মনে হচ্ছে, তাতে হাজার গুণ ডিফিকাল্ট আজ থেকে 21 বছর আগে ছিল। তো সেই সময়টা কিভাবে কি করলেন? আসলে এই যে 21 বছর মানে মোটামুটি 2003 সাল, আচ্ছা। এই সময়টা 2001 সাল নাগাদ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। আচ্ছা, 2001 সাল। 2001 সাল। তার আগে থেকেই ওই আমরা যখন আমি কমার্স নিয়ে পড়েছি, আমরা যখন এই অ্যাকাউন্টেন্সি ইত্যাদি ইত্যাদি পড়তাম, তার ফাঁকে ফাঁকে আমার এক বন্ধুর বাবা শেয়ার মার্কেট সেই সময় ইনভেস্ট করতেন। আচ্ছা, আপনার বন্ধুর বাবা? হ্যাঁ। তো তিনি আমাদেরকে, তিনি ওই শেয়ারের দাম টামগুলো দেখতেন, আমরা একসঙ্গে যখন গ্রুপ স্টাডি করতাম, সেখান থেকে আমাদের একটা ইন্টারেস্ট ডেভেলপ করে। পরবর্তী সময় সেই ইন্টারেস্টটা বাড়তে থাকে। গ্র্যাজুয়েশন হওয়ার পর 1-2 বছর আমি এই শেয়ার মার্কেটের বিভিন্ন ইয়েতে চাকরি বাকরি করার পর 2003 নাগাদ পুরোপুরিভাবে আমি ট্রেডার হিসাবে শেয়ার মার্কেটে আসি। এবার সত্যি কথা বলতে কি, তখন সামাজিক পরিস্থিতিটাও অন্যরকম ছিল। এখনই মানুষ ভাবে যে শেয়ার মার্কেট মানে জুয়া, আর তখন তো আজ থেকে 21 বছর আগে মানে মানুষের চিন্তা ভাবনা তখন আরো অনেক খারাপ ছিল এই সংক্রান্ত ব্যাপারে। খারাপ কি ভালো বলবো জানি না, কিন্তু একটা ছিল, মানে সেটা খুব একটা ইতিবাচক চিন্তা ভাবনা অন্তত বাঙালি সমাজে ছিল না। বাংলার বাইরে যে রাষ্ট্র, সেটা মহারাষ্ট্র রাজ্যগুলো আছে, মহারাষ্ট্র হতে পারে, গুজরাট হতে পারে, তাদের একটা দীর্ঘদিনের শেয়ার মার্কেটের ইনভেস্টের ইতিহাস আছে, এটাকে একটা বিজনেস হিসাবে দেখে সেটা আছে। কিন্তু বাংলায় যেহেতু শেয়ার মার্কেট সম্পর্কে সচেতনতা ছিল না, এবং সচেতনতা কোথা থেকে আসবে? বাংলা সিনেমা থেকে। বাংলা সিনেমা যদি আমরা দেখি, সেই সময় 80-র দশক, 90-র দশক, 2000-এর সিনেমাতেও শেয়ার মার্কেট এসেছে, যে মেয়ের বাবা কন্যাদায়গ্রস্ত পিতা, তার সে শেয়ারে ইনভেস্ট করেছে এবং সব লস হয়ে গেছে, আর মেয়ের বিয়ে দিতে পারছে না। এই যে সামাজিক পরিপ্রেক্ষিত থেকেই কিন্তু মানুষ ধারণা করেছে। তখন কিন্তু ওয়ারেন বাফেট
বা অন্যান্য যে ইনভেস্টরদের গল্প, তাদের বইপত্র বাংলার এতটা সমাজে available ছিল না। আসেনি, পাওয়া যেত না। যারা এ নিয়ে কাজকর্ম করতো তারা পেত। সেইভাবেই শেয়ার মার্কেটে আসা এবং তারপরে ক্রমাগত শেখা, শিখতে শিখতে এখনো সেই শেখাটা চলছে এবং আমৃত্যু চলবে আর কি, আমৃত্যু চলবে। তো এবার যেটা মেন আমাদের যে ভিডিও যেটা টপিক, যে এখন তো ইলেকশন টাইম চলছে, তো এই যে ইলেকশন টাইমে ইলেকশন স্টার্ট হয়ে গেছে এবং আমরা যেটা দেখছি যে পুরো মে মাসটা একদম আমাদের ভারতীয় তো ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়াতে ইলেকশন চলছে এবং জুন মাসে গিয়ে আপনার রেজাল্ট আউট হবে। তো যে আফটার ইলেকশন যে রেজাল্ট আউট হওয়ার পরে মার্কেটের রিয়াকশন কিরকম হতে পারে, তো লাস্ট 21 বছরের মধ্যে আপনি অনেক কটাই বিধানসভা ভোট, অনেক কটাই লোকসভা ভোট, মানে সরকার নির্বাচনী যে ভোটগুলো আপনি সামনে থেকে ক্লোজলি ওটা মনিটর করেছেন, দেখেছেন, তো তাতে করে যে মার্কেট যে কিরকম ভাবে রিয়াক্ট করে এবং সেটা যদি আপনি আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিটা লোকসভা ভোট সাল ওয়াইজ যদি আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করে যে কোন সালে বিধানসভা লোকসভা ভোট হয়েছিল, তার আগে মার্কেট কিরকম ছিল, আর তারপরে কোন এক্সিস্টিং পার্টি এক্সিস্ট করলো কিনা, এবং যদিও বা এক্সিস্ট করলো তারপরে রেজাল্টের পরে কিরকম ভাবে এফেক্ট আসলো, তো বিস্তারিত একটু জানালে আমাদের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটা আমাদের দেখছেন, তো ওনাদেরও মার্কেটে একটা ডিসিশন নিতে হেল্প হবে যে উনি কিভাবে ওনার পথটা এই সময় চললে ভালো হবে। আমি যে নির্বাচনগুলোকে দেখেছি শেয়ার মার্কেটে আসার পরবর্তী, সেটা হচ্ছে 2004-এর নির্বাচন আমি দেখেছি। আচ্ছা, আপনি তো মোটামুটি 21 বছর ধরে মার্কেটে হ্যাঁ, আছেন, হ্যাঁ। তো তার মধ্যে আপনার যে ফার্স্ট যে ইলেকশন যে ভোটটা ছিল, সেটা মানে ছিল আমাদের ইলেকশনটা যেটা ছিল লোকসভা, সেটা 2004। 2004-এ। আর 2004 মানে ওই সময় তো কংগ্রেসই কংগ্রেস বাট ছিল। এটাকে কেউ আপনার মানে পলিটিক্যালি ব্যাপার হিসাবে ভিডিওটাকে নেবেন হ্যাঁ, না, একদম নলেজেবল মার্কেট একটা জিওপলিটিক্যাল ইস্যু গুলোকে নিয়ে কোনো কেউ যেন পার্সোনালি নেবেন না ব্যাপারটাকে, এটা জাস্ট আমাদের মার্কেটের জন্য কতটা কি হতে পারে বা সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, সম্পূর্ণ নিজেদের আলোচনা, একটা অভিজ্ঞতা। ওনার দীর্ঘ 21 বছরের এই যে এক্সপিরিয়েন্স, তার মধ্যে ফার্স্ট উনি মার্কেটে আসার পরে যে ফার্স্ট লোকসভাটাকে উনি ফেস করেছিলেন সেটা হলো 2004 সাল, সেটা কংগ্রেসই আমল হবে, তাই তো? 2004-এর নির্বাচন দেখেছি, আচ্ছা, 2009-এর নির্বাচন দেখেছি, 2014-র নির্বাচন দেখেছি, 2019-এর নির্বাচন দেখেছি, আর এখন শিখছি 2024-এর নির্বাচন থেকে শেখার চেষ্টা। আচ্ছা, মানে আপনার 2004 থেকে 2024-এর যে টানা নির্বাচনী আমাদের লোকসভা, পুরোটা আপনি জার্নিটাকে কিন্তু উপভোগ করেছেন, হ্যাঁ, সেখান থেকে এনজয় করেছি। এনজয় করেছি। তো এবার আমাকে একটু লস যদি করেছি, বলেন- প্রফিট করেছি, করে মধ্যে কথা আনন্দ করেছি। লাভ লস তো চলতেই থাকবে, এটা বিজনেসের একটা পার্ট। হ্যাঁ। যে কোনো বিজনেসই করতে যান আপনার লাভও যেমন থাকবে, একদম। লসও তেমন থাকবে। এটাই বলার যে দেখুন, আমাদের লস কিন্তু একজন ট্রেডারের, একজন ইনভেস্টরের একটা ইনএভিটেবল পার্ট। আপনি ওটাকে এড়াতে পারবেন না, ওটাকে না ঘাবড়ে যাবেন না। লসকে ভয় না পেলে লস আপনার কাছে আসবে না। এরকম একটা ব্যাপার। জাস্ট বোঝা, কিন্তু নলেজটা রাখতে হবে। এবার হচ্ছে যে 2004 সালে যে ফার্স্ট যে লোকসভা ভোটটা আসলো, ওখানে কিরকম কি ঘটেছিল, কি হয়েছিল? আমি একটা নোট তৈরি করেছি। আচ্ছা, হুম। আচ্ছা, 2004-এর যে নির্বাচনটা আসার আগে আচ্ছা, মানে 2004 সালে যে নির্বাচনটা হলো ঠিক তার প্রি ইলেকশন তখন মার্কেটে আমি সদ্য এসেছি। হ্যাঁ, একদম নতুন শিখছি, টেকনিক্যাল নিয়ে বোঝার চেষ্টা করছি, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে নাকি অপশন নাকি কি করবো, এটা মানে অদ্ভুত ব্যাপার ঘুরে বেড়াচ্ছি। এবং সামনে নির্বাচন চলে এসছে, হ্যাঁ, টিভিতে বিভিন্ন কিছু বলছে, আমিও শুনছি, সে গোগ্রাসে গিলছি, তো এইসব গিলে টিলে একটা কনফিউজ। কিন্তু 2004-এর নির্বাচন আমাকে প্রথম যেটা শেখালো, আমি সেটা বলার আগে প্রি মার্কেটের অবস্থাটা বলি। প্রি মার্কেটে আমার যতদূর মনে পড়ছে, প্রি মার্কেটে কিন্তু মার্কেট ডাউন ওয়াইজ মুভ করছিল। আচ্ছা, মানে 2004-এ মার্কেট, এটা যদি ইলেকশন টাইম হয়, হ্যাঁ, তাহলে ইলেকশনের আগে আগের মার্কেট সময়টা ডাউনে মুভ করছিল। আচ্ছা, ঠিক আছে। এবার নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পর নির্বাচনের ফলাফল বেরোলো। ওটার কি ডেট হ্যাঁ, বলা যেতে পারে? 2004-এর একটা সঙ্গে 24-এর একটা মিল আছে। কি বলতো, 2004-এও কিন্তু জুন মাসে রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, 2004-এ তো জুন মাসেই রেজাল্ট। পরের নির্বাচনগুলোতে তুমি দেখবে বেশিরভাগই মে মাসে রেজাল্ট বেরিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, 2004-এ জুন মাসে রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, মানে 2004-এ তো জুনেতেই রেজাল্ট বেরিয়েছিল। 24 জুন কংগ্রেস তখন আছে। জুনের যদি 15ই জুনের একটা ডেটা আমি রেখেছি এখানে,
তখন মার্কেট ছিল 1540 1550-এর চেয়ে 1540 1540 মানে 2004 সালে যখন আপনার ইলেকশন যে ইলেকশন হলো তো সে তার ঠিক প্রি ইলেকশনের যে মার্কেট ওই রকম 1500 1500 মার্কেট ছিল নিফটি। হ্যাঁ আচ্ছা আমরা খুব উদ্বেলিত, মার্কেট মানে 1000 ক্রস করে 1500 হয়েছে। আচ্ছা। সবাই ভাবছি আচ্ছা মার্কেট কি তাহলে 2000 যাবে, কেউ কেউ বলছে 5000 চলে যাবে। আর সেই মার্কেটই কিন্তু দেখুন এটা হচ্ছে কম্পাউন্ডেড এফেক্ট, যেটা সেই মানুষ যেটা প্রেডিক্ট করছিল 1500টা কি 2000 যাবে 2000 3000 যাবে। যাবে, সেই মার্কেটকে যিনি সময় দিয়েছেন তার জন্য কিন্তু আজকে মার্কেট 22000 প্লাস হয়ে 30000 এর কাছাকাছি চলে গেছে, তাই আমরা না? তখন ভাবছি মার্কেট কি তাহলে নিফটি কি একদিন 5000 চলে যাবে? আচ্ছা। মানে সে অদ্ভুত ব্যাপার আর কি। কিন্তু এখন সেই নিফটি 5000 ক্রস করে এখন 25,000 যাবে এরকম একটা ভাব। এখন মনে হচ্ছে 30000 হ্যাঁ। 25000 যাবে। তো মানে লং টার্মের জন্য কিন্তু মার্কেট সবসময় আপেই যাচ্ছে তার মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জুন মাসে যখন রেজাল্ট বেরোলো তখন এই 1500 ধারে ঘুরছে। হুম। 15ই জুন একটা ডেটা আমার কাছে বলছে 1540 একটা ফিগার সেদিনের মার্কেটে ছিল। আচ্ছা, রেজাল্ট বেরোনোর পর মার্কেট কিন্তু ডাউন ছিল। রেজাল্ট বেরোনোর আগে রেজাল্ট বেরোনোর আগে মার্কেট মার্কেট ডাউন ছিল। রেজাল্ট বেরোনোর পর আমরা দেখলাম জুন থেকে ডিসেম্বর, এই যে সময় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মোটামুটি 6-7 মাস টাইমটা। 6-7 মাসের একটা টাইম মার্কেট চলে গেল 1500 থেকে 2100 কাছাকাছি। বাবা, মানে প্রায় অনেকটা তো পার্সেন্টেজটা বুঝে ভালো rally দিয়ে দিল। পার্সেন্টেজটা বুঝে পার্সেন্টেজটাও দারুণ। খুব ইন্টারেস্টিং। মার্কেটের আগে এই নির্বাচনের আগে মার্কেট ডাউন, নির্বাচনের রেজাল্ট বেরোলো মার্কেট হু হয়ে আপ আপ। তার মানে এটাকে যদি আমি ছোট করে সামারি করি, 2004 সালের যে লোকসভা ভোট ছিল ওই সময় কিন্তু কংগ্রেসই হ্যাঁ। ছিল। এবার ওই সময় মার্কেট যেটা ছিল প্রি ইলেকশন মার্কেট ডাউন ছিল। তারপরে জুনেতে রেজাল্ট আউট হলো, তারপরে কিন্তু একদম মার্কেট গিয়ারটা দিলাম গাড়ি, গিয়ার গাড়ি দেওয়া হলো। গিয়ার দিয়ে গাড়ি এবার রেজাল্ট আউট থার্ড গিয়ারে ছুটলো। পরে একদম রেজাল্ট আউটের পর থেকে সামনের 6 থেকে 7 মাস মার্কেট পুরো একদম একদম। গিয়ার আপ করে 1500 থেকে চলে গেল 2000-2100 এরকম লেভেলে চলে 2100 গেল। এরকম level। তার মানে ইলেকশনের পরে কিন্তু দারুণ একটা র্যালি। দারুণ একটা র্যালি। আচ্ছা, নেক্সট যে ইলেকশন সেটা নেক্সট ইলেকশন আমার মার্কেটে অভিজ্ঞতা একটু বেড়েছে একটু 2009, কিন্তু অভিজ্ঞতা বাড়লে কি হবে, সেই কনফিউশনটাও তো বেড়েছে। হুম। আসলে সেলফ কনফিউশনটা তো সবসময় যে কোনো ট্রেডারের সবসময় থাকে। আচ্ছা 2009 ইলেকশন কি হবে কি হবে। 2009 ইলেকশন যদি প্রি ইলেকশনটাকে আমরা দেখি, 2009 ইলেকশনের প্রি ইলেকশন কিন্তু অন্যরকম ছিল। কিরকম ছিল? 2009 প্রি ইলেকশনে ছিল মার্কেট আপ, মার্কেট মানে উপর দিকে যাচ্ছে। মার্কেট আপ যাচ্ছিল হ্যাঁ, প্রি ইলেকশন, হ্যাঁ। ইলেকশনের আগে। ইলেকশনের আগে মার্কেট আপ যাচ্ছে। আমরা ভাবছি টার্মিনালের সামনে বসে, তখন কিন্তু সব আমরা টার্মিনালে ব্রোকারের অফিসে গিয়ে টার্মিনালে ট্রেড করতাম, ঠিক আছে? আচ্ছা। মানে নিজের ঘরে তখনও টার্মিনাল আসেনি, আসেনি। ঠিক আছে? নিজের কোনো সেট আপ তৈরি হয়নি, টার্মিনালের সামনে বসে আলোচনা হচ্ছে। কারণ এখন যেমন আমি বাইরে গিয়ে যদি শেয়ার মার্কেটের কথা বলি, তাও আমি 2-4টে লোক পাবো যিনি শেয়ার মার্কেট করেন বা হ্যাঁ, হ্যাঁ, বোঝেন ব্যাপারটা। কিন্তু তখন তো মানে এটা খুব হাতে গোনা খুব রেয়ার কেস হ্যাঁ, ছিল যে হ্যাঁ, এরকম হ্যাঁ। আমি বাইরে গিয়ে একটা শেয়ার মার্কেট নিয়ে বলবো, খুব কম সংখ্যকই লোক হয়তো আমি সেটা এখন পাবো। বাংলায় শেয়ার মার্কেট নিয়ে যত ইউটিউব চ্যানেল, যত পত্র পত্রিকা বইপত্র পাওয়া যায় বাংলা ভাষায়, তখন সেটা ছিল খুব রেয়ার, খুব নগণ্য, খুব। ইউটিউব চ্যানেল তো বাদিরই, ঠিক আছে? ইউটিউব কোথায় হ্যাঁ। এখন ইউটিউব। তো কিন্তু পত্র পত্রিকাও খুব হাতে গুনে কয়েকটা ইংরাজি পত্র পত্রিকা পাওয়া যেত, কিছু পশ্চিমবঙ্গের বাজারে পাওয়া যেত, কিছু পাওয়া যেত। আচ্ছা, দিয়ে এবার ব্রোকারের ওখানে বসে এবার আছে। দোকানের ওখানে বসে আমরা ভাবছি কি হয় কি হয়। ইলেকশন আসছে, চারের ইলেকশনের একটা অভিজ্ঞতা মাথার মধ্যে কাজ করছে। 9 ইলেকশনে মার্কেট আপ, ঠিক আছে? প্রি ইলেকশন মার্কেট আপ। আমরা ভাবলাম যে আচ্ছা 9 ইলেকশনে যদি মার্কেট আপ হয়, ইলেকশনের পরে তো 2004-এ মার্কেট অনেকটা বেড়েছিল, তাহলে কি তাই হবে? আচ্ছা, মজার কথা, এই যে শেয়ার মার্কেটে বলা হয় না হিস্ট্রি রিপিটস, একদমই তাই। হিস্ট্রি বারবার রিপিট করে, কিন্তু কোন হিস্ট্রিটা রিপিট করছে এটাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? প্রতিটা সালি তো আগের প্রতিটা মানে সালিতে একটা history। অঙ্ক মুখস্থ করলে চলবে না, অঙ্কটা বুঝে করতে হবে, সূত্রটাকে মনে হ্যাঁ, রাখতে হবে। সূত্রটাকে মনে রাখতে হবে, আচ্ছা, লজিকটাকে দারুণ বুঝতে দারুণ হবে। বললেন এটা। তো এবার 2009 মার্কেট আপ ছিল, ইলেকশন হলো, ইলেকশনের দিন কতক মার্কেট একটু চপি। ইলেকশনের রেজাল্ট বেরোলো, আমরা দেখি রেজাল্ট বেরোনোর পর কি হলো। 29শে মে, সেবার কিন্তু মে মাসে রেজাল্ট বেরিয়েছিল। আচ্ছা, মানে 2009 সালে যে লোকসভা ভোট হয়েছিল ওটার রেজাল্ট বেরিয়েছিল মে মাসে। মে মাসে রেজাল্ট বেরিয়েছিল, আচ্ছা। ঠিক আছে? 29শে মের একটা ডেটা আমাকে বলছে, আমরা আগের নির্বাচনে 2100-তে ছিলাম, 29শে মের একটা ডেটা বলছে 4400
মানে 29শে মে যখন নির্বাচনী ভোটটা ভোটের পরে result আসছে যেটা আসছে, একটা 4300 4400 একটা জায়গায় মার্কেট 4000 মানে প্রায় 4500 আমরা একটা যেটা মার্কেট। বলছিলাম না 5 বছর আগে ভাবছিলাম মার্কেট কি 5000 চলে যাবে, আচ্ছা। আমরা তার কাছাকাছি চলে আচ্ছা, এসেছি। তার মানে যে 4004-এ গিয়ে যখন লোকসভা হচ্ছিল তখন আপনারা যখন ভাবছিলেন যে 1500টা কি 5000 যাবে, হ্যাঁ, মানে কোনোদিন কি যাবে? যাবে, সেটা কিন্তু 2009-এর যে লোকসভা, এই যে 5 বছরের মধ্যে কিন্তু মার্কেটটাকে চলেই গেল, কাছাকাছি চলে চলে এসেছি, গেল। আচ্ছা, কিন্তু রেজাল্ট বেরোনোর পর যেটা হলো, অর্থাৎ মার্কেট উঠছিল রেজাল্ট বেরোনোর আগে, রেজাল্ট বেরোনোর পর এই যে মে জুন জুলাই এই 3টে মাস আমরা দেখলাম মার্কেট কিন্তু পড়লো, পড়ে 4500 থেকে 3800 3900 একটা ফিগার মার্কেট দেখি। আচ্ছা, তার মানে যেটা সামারি যেটা হলো যে 2009-এর যে লোকসভা ভোট তার প্রি ইলেকশন মার্কেট খুব হাই ছিল, এবং ওই সময় আমরা যদি দেখি আমাদের যিনি পলিটিক্যালি কিন্তু কংগ্রেসকে আমল ছিল বা জামানা ছিল, মার্কেট প্রি ইলেকশনের আগে মার্কেট আপ ছিল, তারপর ইলেকশনের রেজাল্ট বেরানোর পরে সামনের 3 থেকে 4 মাস মার্কেট ডাউন হতে শুরু করলো, এবং বেশ ভালো ডাউন, একটা ভালো ডাউন হলো, মানে প্রায় 4500 থেকে ওটা নেমে আসতো প্রায় 3800 3800 এরকম একটা জায়গায় নেমে আসে। অনেকটা ডাউন, পার্সেন্টেজ ওয়াইজ অনেকটা ডাউন। আচ্ছা, এবার এলো, আমরা তো আচ্ছা বুঝলাম দুটো, এবার এলো 2000 দুটো দু রকমের experience হলো। একটা এই আপনার ভোটের মানে আফটার ভোট হচ্ছে আপনার বেড়ে গেল মার্কেট, আর একটাতে After vote down পড়ে হয়ে গেল। কিন্তু বাট দুটোর মধ্যে একটা জিনিস ডিফারেন্স আছে, কি না আপনার যখন প্রি ইলেকশনটা কিন্তু 2004-এ মার্কেট পড়ছিল, তারপরে ভোটের রেজাল্টের পরে মার্কেট বেড়েছিল। একদম, আমরা আসবো, হ্যাঁ, যে যারা ভিডিওটা দেখছেন কন্টিনিউ দেখবেন যে কেন হলো, কোন সাইকোলজি থেকে, কোন অ্যাসপেক্ট গুলো থেকে হলো। ভিডিওটা দেখতে থাকুন, মজা লাগবে। খুব ভালো, দাদার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ওনার থেকে নিয়ে নেওয়ার, কারণ জিনিসটা হচ্ছে মার্কেট পুরোটা অভিজ্ঞতার উপর থেকে চলে। এই যে হিস্ট্রি আমরা কিন্তু সকলে এতটা ঘেটে এতটা টাইম দিয়ে দেখতে পাবো না, আর আমরা যখন এখনো যদি চার্ট ওয়াইজ দেখি তাহলে সেই তখনকার দিনের যে ইমোশনটা সেটাকে আমরা কোনো গ্রিপে আনতে পারবো না। ডেইলি টাইমে মানে একদম রাইট টাইমে স্ক্রিনের সামনে বসে মার্কেট কে প্রেডিক্ট করার যে একটা যে আপনার ইমোশন কাজ করে, সেটা কিন্তু আপনি আজকে বসে যদি কালকের চার্ট দেখেন সেই ইমোশনটা কিন্তু কখনো আসে না। আর আজকের ডেটে বসে আমি যদি 2004 থেকে 2009 2014 এই যে আমরা ইলেকশনের টাইমগুলো যদি অ্যানালাইসিসও করতে বসি, চার্ট দেখে আমাদেরকে খুব ইজি লাগবে, বাট তখনকার যে ফিলিংসটা, ইমোশনটা, সেটাকে আমরা কোনোদিন কিন্তু কানেক্ট করতে পারবো না। ওটা তিনি কানেক্ট করতে পারবেন যিনি ফেস করেছেন, যে সামনে দেখে সামনে বসে। কারণ দাদা আমাকে একটু আগে ভিডিওটা স্টার্ট করার আগেই বলছিলেন যে সুভাষিস, আমি তোমাকে এই যে জিনিসগুলো আলোচনা করছো না, আমার কিন্তু সেই দিনগুলোর কথা একদম বসে একদম মনে পড়ে যাচ্ছে, আর আমার লোমগুলো মানে খাড়া হয়ে যাচ্ছে, যে তুমি এত ডেপথে গিয়ে যখন আমাকে জিজ্ঞাসা করছো, আমার সেই দিনগুলোর কথা একদম মনে পড়ে যাচ্ছে, যে আমি কোথায় বসে কিভাবে বসে, কোন চেয়ারটায় বসলাম, কোন ব্রোকারের কাছে যেতাম, মানে কোন সেইগুলো পুরো আমার মানে কেমন ছিল, মনে পড়ছে সেই অপারেটরদের কথা, তাদের কারোর সঙ্গে এখনো যোগাযোগ আছে, বাকিরা কোথায় আছেন জানি না, এই যে গুলো মনে পড়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স রয়েছে, এক এক করে বের করবো আজকের ভিডিওতে যতটা পারবো আমরা ইলেকশন নিয়ে এই হিস্ট্রিটাকে নিয়ে বের করে নিচ্ছি। অন্য আরেকদিন আরো অন্যান্য টপিক নিয়ে দাদার সাথে আমরা বসবো। তো তারপর দাদা আমরা দেখি এবার 2014 ইলেকশন, 2014 ইলেকশন মানে একটা অন্যরকম, তখন কিন্তু অনেক কিছু আমাদের নিজস্ব সেটআপ তৈরি হয়ে গেছে। 2004-এর ইলেকশন গেল লোকসভা, 2009 হলো, এবার আছে 2014 তে মোদির একটা হাওয়া আসলো, মোদির একটা হাওয়া এরকম একটা মনে হচ্ছে যে মানে কংগ্রেসের থাকছে না, দুর্নীতি নিয়ে একটা ব্যাপার। 2014 ইলেকশন, ততদিনে কিন্তু আমাদের ট্রেডিং সেটআপও চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক আগে থেকে লোকাল হাউস থেকে নিজস্ব সেটআপ তৈরি হয়ে গেছে, তখন নিজেরাই কম্পিউটারে ট্রেড করছি ইত্যাদি ইত্যাদি, অভিজ্ঞতার ভান্ডারও বেড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছুটা বেড়েছে। এই সব চলছে, শেখার চেষ্টা করছি, তখনও লস করছি, প্রফিট করছি, এমন নয় কিন্তু তখন সব প্রফিট করছি, হ্যাঁ। তো এই করে করে শিখছি, কিন্তু এনজয় করছি জানি। 2014 প্রি ইলেকশনটা কিন্তু আমার স্পষ্ট মনে আছে। 2014 প্রি ইলেকশনটায় একদিকে কংগ্রেস কি যাবে, কংগ্রেস কি এবার সত্যি চলে যাবে, হ্যাঁ, মোদি কি আসবে, মোদি আসলে কি হবে, একটা রেঞ্জ বাউন্ড মার্কেট দেখছি। আচ্ছা, মানে ইলেকশনের আগে যেহেতু একটা ইলেকশনে তো একটা কলম হলো, মার্কেটও কিন্তু একটা রেঞ্জ বাউন্ডে মুভ করছে, একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে আমরা উপরে যাচ্ছে না নিচে, এটা রেঞ্জের মধ্যে, এটা প্রি ইলেকশন মার্কেট সিচুয়েশন। এবং দুটো ইলেকশনে আমরা দু রকম দেখেছি। ততদিনে আমরা কিছুটা শিখেছি, যে বলছিলাম যে লজিকের কথাটা বললো, ততদিনে আমরা যারা ওই সময় থেকে কাজ করে আসছি, আমরা একটা অভিজ্ঞতা পেয়েছি যে ইলেকশন ইজ অ্যান ইভেন্ট, ইলেকশন একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, এবং ইভেন্ট শেষ হয়ে গেলে, ইভেন্টের আগে
নানা রকম সাইকোলজি কাজ করে। আসছি 2014 ইলেকশনে রেঞ্জ বাউন্ড মার্কেট, প্রি ইলেকশন রেঞ্জ বাউন্ড। আচ্ছা, আমরাও বুঝতে পারছি না কি হবে। হ্যাঁ, কারণ এর চারে দেখেছেন মার্কেট আপ ছিল, 9 দেখেছি নয় দেখেছি ডাউন ছিল, এবার 14 মার্কেট সেটা হই ব্যাপার। হ্যাঁ, তো 14 ইলেকশনের রেজাল্টও বেরিয়েছে মে মাসে, সম্ভবত 13 কি 15 এরকম। আচ্ছা, আমার কাছে এখানে 16ই মে ডাটা আছে, যেখানে সেদিনের ডাটায় 7,203 এই ডাটাটা আমার কাছে লেখা আছে। আচ্ছা, হয়তো কিছু একটা করেছিলাম, শর্ট করেছিলাম বা লং করেছিলাম কিছু একটা। 7,203 মানে হ্যাঁ। যখন ভোটের রেজাল্ট আসলো 2014 তখন মার্কেট 7,200 মানে ধরে ওই যে 2004 এ আপনারা 2004 আমরা ভেবেছিলাম 5,000 কি মার্কেট যাবে। মার্কেট 2014 তে 2009 এসে 4,500 দেখিয়ে দিল। 2014 তে এসে আমরা ভাবছি 10,000 চলে যাবে তবে মার্কেট 7,200 তে পৌঁছে গেল। হ্যাঁ। তারপর আফটার ইলেকশন কি রকম 7,200 থেকে রেঞ্জ বাউন্ড মার্কেট কিন্তু আবার 2004 এর মতন যেন থার্ড গিয়ারে দিয়ে যাবে। মানে চেক করে উপরে শুরু হলো 7,200 থেকে কোথায় গেল 8,000। 7,200 থেকে 8,000, যথেষ্ট একটা ভালো পাচ্ছে, যথেষ্ট ভালো পাচ্ছে। এবং ওটা কত মাসের মধ্যে আগস্টে, মানে মেতে রেজাল্ট বেরোচ্ছে, জুলাই আগস্টে প্রায় মানে 3 মাসের ভেতরে 3 মাসের ভেতরে মার্কেট 3 মাসের ভেতরে অলমোস্ট 800-900 পয়েন্টের একটা মুভমেন্ট। না 7,200 থেকে 8,000% কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট বড় পাচ্ছে, এবং সেটা মাত্র 3 মাসের ভেতরে। একদম। তার মানে আমরা এখানে যেটা আমরা যদি এটাকে সামারি করি, তার মানে মার্কেট 2014 যে ইলেকশন ছিল লোকসভা, সেখানে প্রি ইলেকশন মার্কেট রেঞ্জ বাউন্ড ছিল। কারণ কি না, মার্কেট এটা বুঝতে পারছিল না, একটা মানে শিফট হচ্ছিল রাজনৈতিক ক্ষমতার, একটা শিফট শিফট মানে মার্কেটের কলমল ছিল যে মানে যিনি আছেন এক্সিস্টিং তিনি চলে যাবেন নাকি চলে থাকবেন, আচ্ছা। চলে গেলে যদি নতুন আসেন কি হবে, যদি থাকেন তাহলে কি একটা হ্যাং পার্লামেন্ট হতে পারে। আচ্ছা, এই নানা কিছু একটা ইনডিসিশন, যাকে মানে মার্কেটের ভাষায় আমরা বলি ইনডিসিশন। হ্যাঁ, এই ইনডিসিশনে মার্কেট ভুগছিল। তার মানে এখন পর্যন্ত আমরা যে 3টে লোকসভা নিয়ে আলোচনা হলো, 2004, 2009, 2014, তো সেখানে আমরা টোটালি 3 রকমের মার্কেট দেখলাম। 3 রকমের প্রি এবং পোস্ট কিরকম। 2004 আমরা দেখলাম কি মার্কেট ডাউন ছিল, হ্যাঁ, তারপরে যখন রেজাল্ট বেরানোর পরে মার্কেট আপ হয়ে গেল। তারপরে 2009 এর যে লোকসভা, ওইখানে দেখলাম কি মার্কেট শুরুতে আপ ছিল, রেজাল্ট বেরানোর পরে মার্কেট ডাউন হয়ে গেল। এবং দুটোর ক্ষেত্রে সিমিলার ব্যাপার হচ্ছে কিনা, দুটোতে সেম এক্সিস্টিং পার্টি এক্সিস্ট করছে। এবার 2014 তে এসে একটু চেঞ্জ হলো কিনা, এক্সিস্টিং পার্টি হেরে গিয়ে একটা নতুন পার্টি হলো, যেটা হলো কি বিজেপি। হ্যাঁ, এবার সেই সময় মার্কেট ছিল না, ভোটের আগে মার্কেট রেঞ্জ বাউন্ডে ছিল, যেহেতু একটা টলমল ছিল, সিদ্ধান্ত বোঝা যাচ্ছিল না কে আসবে কি হবে, তো রেঞ্জ বাউন্ড ছিল। তারপরে মার্কেট গিয়ার আপ করে দিল, লাস্ট 3 মাসের মধ্যে মার্কেট 7,200 থেকে 8,000 চলে গেল। তো 3 রকমের আমরা ডিফারেন্ট সিনারিও দেখলাম। তো নেক্সট আমাদের যে ইলেকশন 2019 গত ইলেকশন, গত ইলেকশন 2000 সেটা আমরা অনেকেই আমরা যারা হয়তো দেখছেন তারা সকলেই 2019 নির্বাচনে মার্কেটে হয়তো ছিলেন না, যাই হোক। এবং ওটা ঠিক করোনার ঠিক আগে ইলেকশন। 2019 প্রি ইলেকশন মার্কেটটা ছিল হচ্ছে আপ, বুঝে গেছে, মানে 2009 এর। আচ্ছা, 2009 ওটা রিপিট হচ্ছে আবার। হ্যাঁ, মানে আপনার মানে যখন প্রি ইলেকশন ছিল 2019 মার্কেট, ভোটের আগে মার্কেট আপ ছিল, পুরো গিয়ার আপ ছিল একদম। আচ্ছা, ঠিক আছে, কারণ তখন ধরে নেওয়া গেছিল এই গভর্নমেন্টই থাকবে, এরকমই একটা সিচুয়েশন। 2019 রেজাল্ট ডেট ছিল 23 মে। হ্যাঁ, 23 মে রেজাল্ট বেরিয়েছে, ভোটের রেজাল্ট। আচ্ছা, মে মাসে মোটামুটি মার্কেট ছিল 11,900 12,000-এর ধারে, অর্থাৎ সেই যে 10,000 আমরা ভাবছিলাম না আগের ইলেকশনে যে 10,000 কিন্তু আমরা ছুঁয়ে ফেলেছি, তখন 11,000 মার্কেট ছিল। তখন আমরা ভাবছি যে মার্কেট কি তাহলে 20,000 চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে ওই যে মানে মাইন্ড এটা রয়ে গেছে, মার্কেট তো প্রতিবার বাড়ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কিছুদিনের মধ্যে 20,000 যাবে। 11,900 কাছাকাছি মার্কেট ঘোরাঘুরি করছে। আচ্ছা, আগস্ট মাসে আমরা দেখলাম প্রায় 900 পয়েন্ট ফল। 900 পয়েন্ট ফল, মানে মেতে রেজাল্ট আউট হলো। হ্যাঁ, মে, জুন, জুলাই, আগস্ট 3 মাসের ভেতরে 900 পয়েন্ট। তাহলে এটা যদি আমরা দেখি যে 2019 এর যে লোকসভা ভোট, সেখানে প্রি ইলেকশন ভোটের আগে মার্কেট কিন্তু খুব আপ ছিল। হ্যাঁ, আর তারপরে আপনার ভোট ইলেকশন রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে 3 মাসের ভেতরে মার্কেট 900 পয়েন্ট ডাউন। 900 পয়েন্টটা কিন্তু যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, কারণ মার্কেটের সাইজটাও বড়। এক সময় 1500 মার্কেট ছিল, এখন প্রায় 2019-এ দাঁড়িয়ে 11,000-এর মার্কেট, এখন 22,000-এর মার্কেট। তো মানে সামনে 3 মাসের মধ্যে আপনার
900 পয়েন্ট ফল করে গেল। হ্যাঁ, বাট এখানে তার মানে আমরা যেটা 4টে ইলেকশন দেখলাম, তো 4টে কিন্তু বিভিন্ন রকমের হলো, 4 রকমের 4 রকমের হলো। বাট আরেকটা জিনিস, এই যে টাইমটা 2019 ওই টাইমটা কিন্তু এক্সিস্টিং পার্টি এক্সিস্ট করলো, হ্যাঁ, তারপরেও ফল করলো। তারপরে ফল করলো। কারণ একটা জিনিস অনেকেই বলে, আপনারা হয়তো শুনেছেন, যে যদি এক্সিস্টিং পার্টি এক্সিস্ট করে যায় তাহলে তো ইনভেস্টারদের জন্য তো খুবই মানে ইন্টারেস্টেড থাকে, কারণ হ্যাঁ, তারা জানে যে তারা কন্টিনিউ হবে, পলিসি কন্টিনিউ হবে, তারা কোন খাতে বেশি নিবেশ করছে সেটাই চলতে থাকবে, কিন্তু তারপরেও মার্কেট ফল করে গেল। আচ্ছা, আচ্ছা, এই ফল করার কারণটা কি? মানে এই যে যে অনেকে যেটা বলে না, যে এক্সিস্টিং পার্টি যারা অলরেডি চলছেন তারাই যদি ফিরে আসে তাহলে মার্কেট মানে যে একটা মানে সবাই জানে যে ওনারা কোন খাতে বেশি নিয়োগ করবেন বা কি হবে, ইনভেস্টারদের অ্যানালাইসিস করতে হেল্প হয়। আসলে না, মার্কেটে কোনো ফর্মুলা স্থায়ী ফর্মুলা না। আচ্ছা, মানে কোনো একটা ক্যাপসুল তৈরি করে নেওয়া গেল, সেটাই চলতে থাকবে তা নয়। কারণ মার্কেটটা কি, এই যে কোটি কোটি ডিপি আছে, তার মানে কোটি কোটি মানুষ আছে। এই কোটি কোটি তার সঙ্গে ধরো ফরেন ইনভেস্টাররা আছে, ডিআইআই আছে, সকলে আছে, HNI-রা আছে, সাধারণ আমাদের মতন ছোট ছোট ইনভেস্টাররা আছে। এই যে এত কোটি মানুষের মস্তিষ্কের যে ভাবনা, তাদের তো ভাবনা আছে, কেউ ভাবছে উপরে যাবে, কেউ ভাবছে নিচে যাবে, কেউ ভাবছে রেঞ্জ বাউন্ড থাকবে, তাদের কত মস্তিষ্কের ভাবনার একটা রিফ্লেকশন, একটা আয়না হচ্ছে মার্কেট। একদম। তাই এখানে মানুষের ভাবনার যেমন কোনো ফর্মুলা হয় না, মানুষের সাইকোলজিকে যেমন, মানুষের চিন্তাকে যেমন, মানুষের ভাবধারাকে যেমন কোনো ফর্মুলায় বেঁধে দেওয়া যায় না, তেমনি মার্কেটকেও না কোনো একটা নির্দিষ্ট ফর্মুলায় বাঁধতে যাওয়াটা খুব ভুল, আমার যা অভিজ্ঞতা হয়েছে। আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, মনে হয় যেটা এটাও তার প্রকার হতে পারে, যে যেহেতু এক্সিস্টিং পার্টি এক্সিস্ট করবে এই এক্সপেকটেশনে হয়তো মার্কেট খুব বেড়ে গেছে। হ্যাঁ, হতেই পারে। কারণ আমরা দেখলাম 2019-এর একদমই ইলেকশনটা একদমই বেড়ে গেছিল, আগে খুব বেড়েছিল, হ্যাঁ। বাট রেজাল্ট সেমই আসলো, মানুষ যেরকম এক্সপেক্ট করছে তারপরেও মার্কেট পড়ে গেল। তার মানে নিশ্চয়ই ওই যেটা একটু আগে ভিডিও চালুর আগে আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল, যে মার্কেট একটা এক্সপেকটেশনটাকে, ওই এক্সপেকটেশনে মার্কেট হুড়মুড় করে বেড়ে গেছে। হ্যাঁ, মার্কেট বাড়েই তো আসলে এক্সপেকটেশন। খুব পুরোনো শেয়ারের বইগুলোতে একটা কথা খুব থাকতো, আমার মনে আছে, যে মার্কেট স্টোরিতে বাড়ে, আর স্টোরিটা এক্সিকিউট হয়ে গেলে, এক্সপেকটেশনটা ফুলফিল হয়ে গেলে মার্কেট নতুন স্টোরি খোঁজে। যতক্ষণ না মার্কেট সেই নতুন স্টোরি খুঁজে পাচ্ছে, নতুন গল্প, মানে নতুন ইভেন্ট খুঁজে পাচ্ছে, ততক্ষণ মার্কেট কি করবে? ওই বাড়াটাকে তো একটু দম নিয়ে, কতটা ছোটাছুটি করেছে, একটু দম নিয়ে তো রেস্ট, বডিটাকে কুল ডাউন করতে হবে। একদম ঠিক। মানে আপনি যেটা বলছেন, বা আপনার যে বই পড়েছেন বা আপনার যে এক্সপিরিয়েন্স বলছেন, যে মার্কেট এই যে এক্সপেকটেশন যেটা হতে পারে, হ্যাঁ, সেই এক্সপেকটেশনের জন্য দৌড়াবে একদম। মানে এখন যেটা ঘটছে একবার বলে দেবো, একদম। এরপর যদি আমাদের দৌড়ানোর মতো যেটাকে ভেবে আমরা দৌড়াচ্ছি সেটা যদি সাকসেস হয়ে যায়, আমরা একটু বিশ্রাম নিই। তখন আমরা একটু বিশ্রাম, মানে স্বস্তির নিঃশ্বাস ধরা গেল অজানা সাকসেস। সে 1 মিলিয়ন সাবস্ক্রাইব পাওয়ার জন্য দৌড়াচ্ছে। এবার যখন 1 মিলিয়ন পেয়ে গেল, সে তখন ভাববে যে আমাকে পরবর্তী পদক্ষেপটা কি করতে হবে, তাকে একটু রেস্টের একটু প্রয়োজন, rest এর তখন একটু প্রয়োজন। খুশি মানাবে। হ্যাঁ, যে কিছু এটা একটা হচ্ছে, করবে। হ্যাঁ, একদম ঠিক কথা। যে মানে যেটা আমরা দেখছি লাস্ট বিগত দিনের যে রেজাল্ট গুলো, তাতে করে যেটুকু আমি দেখলাম, যে যেটা যখন এক্সপেকটেশন ফুলফিল হওয়ার পরে একটা পজ আসছে। অবশ্যই, আরে রেজাল্ট বেরোনোর পর ছোটদের স্কুলে ছুটি দেয়, দেখো না, এখানেও তো তাই। একদম ঠিক। বাট আরেকটা জিনিস আমি এখান থেকে যেটা অবজার্ভ করলাম, যে আমার যে সমস্ত বন্ধুরা লং টার্ম ইনভেস্ট করেন, তো লং টার্মের চিন্তা ভাবনা নিয়ে ট্রেডিং করেন, মানে সরি ইনভেস্ট করেন, টাকাকে লং টার্মের জন্য ভাবেন। অনেকে আছে না, নিজের রিটায়ারমেন্টের জন্য অল্প করে জমিয়ে যান। তো আমি ওনারা প্রশ্ন করেন, বা তার আজকে আমি একটা পুরো ক্লিয়ার ডেটা পেলাম আপনার থেকে, যে আমরা যেটা দেখছি কি 2004, 2009, 2004-এ 1500 মার্কেট, মানে 1500 মার্কেট, 2009-এ সেই মার্কেট 4500, 4500, 2014-তে সেই মার্কেট 7500, 7500, 2019-এ সেই মার্কেট 11,000, 2024-এ সেই মার্কেট 22,000, 23,000 দাঁড়িয়ে আছে। তারপরে আলটিমেট কিন্তু লং টার্মের জন্য যারা যাচ্ছেন তাদের কোনো, আমার মনে হয় কোনো টেনশন নেই। মার্কেট সাময়িকভাবে ওঠানামা করতে পারে, বাট এই যে গ্রাফ আমরা যদি যেটা দেখছি, ওটা কিন্তু গ্রাফের যদি রূপ দান করি বা গ্রাফের সাথে আমরা যদি একটা ড্র করি, তাহলে আলটিমেট কিন্তু গ্রাফ উপরের দিকেই যাচ্ছে। এবার চিন্তার ব্যাপার কাদের? চিন্তার ব্যাপার হচ্ছে যারা শর্ট টার্ম করেন বা আমার মতো সুইং ট্রেডিং করে। সুইং ট্রেডিং শর্ট টার্মের জন্য। আমি সুইং ট্রেডিংটা কি জন্য করবো না, যখন একটা মুভ দেবে সেই মুভটাকে ধরবো, সেই মুভটাকে ধরতে গেলে মার্কেটের যে ইভেন্ট গুলোকে আমাদেরকে অ্যানালাইজ বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। এবং একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, এই লং টার্ম ইনভেস্টমেন্টই ঠিক, সুইং ট্রেডিং ঠিক নয়, বা ইন্ট্রাডে ঠিক নয়, আসলে যেগুলো না কোনো একটা ফর্মুলায় ধরার চেষ্টা করি না, সবই ঠিক,
করতে পারলে আর করতে না পারলে সবই হলো। একদম একদম একদম। এবার সত্য আমরা দেখলাম যে হিস্ট্রি দেখলাম, ইতিহাস দেখলাম। এবার বলে না যে ইতিহাস হচ্ছে ইতিহাস হচ্ছে ভবিষ্যতের চাবিকাঠি। এই যে আমরা এতক্ষণ তো চাবিকাঠি নিয়ে নাড়াঘাটা করলাম, মানে ইতিহাস নিয়ে নাড়াঘাটা করলাম। এবার আপনার থেকে আমি যেটা জানতে চাইবো, আমাদের দর্শক বন্ধুরা ভিডিওটা যারা দেখছেন এখনো, তো তাদের জন্য আপনি কি বলতে চাইছেন যে 2024 ইলেকশনের পর মার্কেট কি হতে পারে? আমি এটাও জানি যে এখানে 100% কোনো মানে বলা যায় না, বাট আপনার কি মনে মানে হয়? 100% কেন, মানে কোনো পার্সেন্টেজেই কোনো প্রেডিকশনই যে নিশ্চিতভাবে বলা যায় না ঠিক হবে কি ভুল হবে। একদম, কিন্তু একদম। আমরা একটা 20 বছরের নির্বাচনের আগে পরে একটা স্টাডি করলাম, সেখান থেকে আমরা দেখলাম যে মার্কেট একটা দিন আমরা কি দেখলাম, উঠেছে পড়েছে, উঠেছে পড়েছে, পড়েছে উঠেছে, নানা কিছু রেঞ্জ বাউন্ড উঠেছে ইত্যাদি। কিন্তু একটা জিনিস কমন, কি কমন, যে এই গুরুত্বপূর্ণ ইভেন্টটায় মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে। নির্বাচনের মতন গুরুত্বপূর্ণ ইভেন্টটা আসার পরে প্রতিবারই মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে। অন্তত 4 থেকে 24 এমন একটা নির্বাচনও দেখলাম না মার্কেট যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডেই রয়ে গেছে। মানে সাময়িকভাবে মানে ভোটের রেজাল্ট আসা 2-4 মাসের 2-4 মাস 6 মাসে একটা trend ট্রেন্ড change চেঞ্জ হয়েছে। তো সেটা যদি ইতিহাস হয়, তাহলে আমার মনে হয় যে এবছরও সেই ইতিহাসটার এই যে বললাম পুনরাবৃত্তি হতে পারে। কারণ এবছরও মার্কেটের কাছে একটা ইভেন্ট হচ্ছে নির্বাচন প্রতিবারের মতো, এবং এবছরের সম্ভাবনা থাকছে প্রতিবারের মতোই ট্রেন্ড চেঞ্জ করার। উপরে যাবে কি নিচে যাবে, উপরে আছে নাকি নিচে আছে, এটা তো প্রত্যেকের প্রশ্ন। সব থেকে বড় ব্যাপার যেটা আমি দেখছি এখন কিন্তু মানুষ একটা কিন্তু দেখছি এই বছরও কিন্তু যে এক্সিস্টিং পার্টি এক্সিস্ট করার চান্সটা আছে। অনেকটাই বেশি, অনেকটা আছে, অনেকেই যেটা পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে, হয়তো এইটাকেও এক্সপেক্ট করে নিয়ে হয়তো মার্কেটে র্যালি দিচ্ছে। হতে পারে, যেটা 2009 হতেই পারে, এটা সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা আছে যে এখানে থেকে যাবে, গভর্নমেন্ট স্টেবল হবে, মোটামুটি এরকম একটা ধারণা করে মার্কেট উঠছে। এবার ঘটনাটা ঘটে গেল, সেই রকমই ঘটনাটা ঘটলো, গভর্নমেন্ট স্টেবল থাকে। মানে এই সেম সিচুয়েশনটা কিন্তু 2009 এর লোকসভা 2009 লোকসভা নির্বাচনে দেখেছি, তখন কংগ্রেস ছিল। কংগ্রেসই কিন্তু জিতেছিলেন, তারপরে কিন্তু কংগ্রেসই আবার প্রি এক্সিস্টিং একদম করে গেছে। একদম। এবারে যদি তাই হয়, কিন্তু তখনও মার্কেটকে নতুন স্টোরি খুঁজতে হবে। তখন হয়তো মার্কেট হবে কোন সেক্টরগুলোতে এবার চাপ হবে, কোন সেক্টরগুলো এবার ফ্লারিশ করবে, কি হবে না হবে। তার মানে এখন যে সিচুয়েশন, তাতে করে মানে আমাদের যাদের পোর্টফোলিও একটা দারুণ পোর্টফোলিও বানানো রয়েছে, ভালো একটা প্রফিট হচ্ছে, কোথাও না কোথাও আমাদেরকে এখন একটু সচেতন হতে হবে যে মার্কেট যদি কোন রকম একটু নেগেটিভনেস দেখায়, আমাদেরকে যারা অন্তত শর্ট টার্মে কাজ, যারা লং টার্মে কাজ করছেন, ওনাদের জন্য একটা অপরচুনিটি। হ্যাঁ, নিচে তলায় আসলে মার্কেটে কিনবেন, সহজ কথা। একদম। আর যা কিনে রেখেছেন ওগুলো সোনা দানা, মানে হিরে মানিক্য রেখে দেবেন। ও দিন দিন মানে দিন আপনাকে 1500 থেকে আজকে 22,000 দাঁড়িয়ে আছে। মানে 22,000 দাঁড়িয়ে বুঝতেই পারছেন মানে কি। মানে সত্যি বলতে মানে অনেক ব্যক্তির সাথে আলাপ হয় যাদের বয়স এখন বেশি, হয়তো অল্প কিছু শেয়ার কিনে রেখেছে, উনি আফসোস করে আমি তখন আরেকটু বেশি কিনে রাখি। সবচেয়ে বড় উদাহরণ আমি, আচ্ছা, সবচেয়ে বড় উদাহরণ আমি, ঠিক আছে। এখন অ্যাক্সিস ব্যাংকের দাম কত মোটামুটি? এখন অ্যাক্সিস ব্যাংকের দাম কত রয়েছে মোটামুটি আপনার ওই 1000-এর মতো হবে। 1000-এ আমি ওই 300 টাকা নাগাদ অ্যাক্সিস ব্যাংক বেচে দিয়ে ভেবেছিলাম 100 টাকা, বিরাট লাভ করেছি। আচ্ছা, মানে 300 টাকাতে বেচে দিয়ে ভেবেছিলেন লাভ করে? বিরাট লাভ করে। মানে সে কেনা ছিল 100 আর ওই রকম কোনো মনে নেই আমার, কোথাও একটা কেনা ছিল মোটামুটি 110 পিস এরকম একটা কেনা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 300-350 টাকায় বেচে আমি ভেবেছি বিরাট লাভ করেছি। কিন্তু সেটা যদি এখন ছেড়েও দিতেন, মানে ইনভেস্টিং এর বিকল্প আর কিছু হয়। বাট যারা ট্রেডিং করছেন, আমার মনে হয় ওনারা যদি ট্রেডিং প্লাস একটা লং টার্মের জন্য কিছু একটা প্রসপেক্ট বানিয়ে, সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো, যেটা আরো বেটার হবে। বাট আজকে যেটা যে আমরা ইলেকশন থেকে যেটা দেখি, যে যারা লং টার্মে, যদি আমি ভিডিওটাকে এবার সামারাইজ করে নিই, কারণ অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তো যদি যারা লং টার্মের জন্য করছেন তাদের জন্য কোনো টেনশন নেই। যদি মার্কেট নিচের দিকে আছে, ওনাদের একটা অপরচুনিটি অবশ্যই আরো একবার। আর আমার মতো যারা সুইং ট্রেডিং করেন বা শর্ট টার্মে করছেন, ওনাদেরকে এই যে মার্কেট একটা যে এখন টপ জায়গা বা টপ আমি বলবো না, অ্যাকচুয়ালি যে একটা ভালো রকম উপরের দিকে আছে, যদি প্রফিট থাকে এবার ফসল তোলার সময়, এবার মার্কেট আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যে মার্কেট যদি মনে হয় যে ডাউনের দিকে আসছে বা উইকনেস দেখাচ্ছে কোথাও না কোথাও, আমাদেরকে কিন্তু মাল খালি করতে হবে। হ্যাঁ, ফসল তোলার সময় প্রফিট নিয়ে এবার ঘুরে আসুন গোয়া থেকে, তারপরে আবার জার্নি স্টার্ট হবে। তারপর যখন মার্কেট আরো যদি কারেকশন করে নিচে দিই, তখন আবার দার্জিলিংও যেতে পারেন এই গরমে। চলো, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। দাদা
21 বছরের এক্সপিরিয়েন্স, প্রচুর নলেজ, আমি প্রচুর কথা বলছি। ভিডিও শুরু হওয়ার আগে 2 ঘন্টা ধরে বসে বসে কথা বলেছি। ওনার মানে পোর্টফোলিওর সাথে দেখছিলাম, ওনার যে স্টক সিলেকশনের যে প্রসেস বা মার্কেটকে দেখার যে নজরিয়া, পুরো ডিফারেন্ট। ফ্রেন্ডস, আপনি যত দেখবেন না আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অরিন্দম দাস থেকে আপনি কোন টপিকের উপর আরো ভিডিও চান একটু কমেন্টে জানিয়ে যান, ঠিক আছে? তো ইলেকশন নিয়ে আমরা জানলাম, ইলেকশনের আপনার কি মতামত, মার্কেট কি হতে পারে সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দাদা, নেক্সট আমরা আরো ভিডিও নিয়ে আসবো, আমাদের কমেন্টে যে সমস্ত পয়েন্ট। কিন্তু প্রচুর ভিউ হলে তবে আচ্ছা আচ্ছা, ভিউ তো ভিউ এবং সাবস্ক্রাইব চাই। তো আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে ভিউজ সংখ্যাটাও বাড়বে। আমরা অরিন্দম দাকে আবার ইনভাইট করবো আমাদের অজানা সাকসেস চ্যানেলে, যাতে ভিডিও নিয়ে আসতে পারি, আর উনিও যাতে আসেন আপনাদেরকে হেল্প করার জন্য, আমাকেও হেল্প করার জন্য, বিভিন্ন যে নলেজ, ওনার যে এত বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।